আসসালামু আলাইকুম। আইএলস হেল্প বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি হচ্ছে আইএলস হেল্প বিডি চ্যানেলের আহ, একমাত্র ওনার বলতে গেলে। ঠিক আছে, আমার নাম মমতাজ উদ্দিন আহমেদ চৌধুরী। আহ, আমি হচ্ছে আপনাদেরকে আইএলস এর যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে হয়তোবা একটু হেল্প করার চেষ্টা করব। আমার নিজস্ব পার্সোনাল অ্যাচিভমেন্ট থেকে আমি আসলে যা অ্যাচিভ করেছি সেখান থেকে আমি যা শিখেছি সেখান থেকে আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। এখন যদি আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সহযোগিতা করছি, সো আমার যোগ্যতাটা কি। আমি হচ্ছে গত বছর নভেম্বর মাসে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম এবং আমি হচ্ছে 7.5 ওভারঅল ব্যান্ড স্কোর অ্যাচিভ করেছি। আমার লিসেনিং এর ব্যান্ড স্কোর ছিল 8.5, রিডিং এর ব্যান্ড স্কোর ছিল 7.5, রাইটিং এবং স্পিকিং পার্টের ব্যান্ড স্কোর ছিল 6.5 ইচ। সো আমার এই ওভারঅল যে আমার যে অভিজ্ঞতা অথবা আমার যে স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন তখনকার যে অভিজ্ঞতা, যেহেতু আমি পূর্বেও ইংলিশ লিটারেচার ক্লাবের সাথে জড়িত ছিলাম, সো এই সকল অভিজ্ঞতা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু হেল্প করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের ছোট্ট একটা পরিবেশন। সো আজকে আমি হচ্ছে আপনাদের জন্য নতুন একটা সিরিজ নিয়ে এসেছি যেখানে আমরা মূলত হচ্ছে আইএলটিএস এর জন্য যে প্রয়োজনীয় বেসিক গ্রামারগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আইএলটিএস এর জন্য যদি আপনি চিন্তা করে থাকেন যে শুধুমাত্র কঠিন কঠিন শব্দ বা ভোকাবুলারি মুখস্থ করলেই আপনি আইএলটিএস এ একটা ভালো মার্ক বা ব্যান্ড স্কোর বলেন সেটা অ্যাচিভ করতে পারবেন, এটা আসলেই আপনাদের ভুল ধারণা। আপনাদের যদি গ্রামাটিক্যাল বেসিক যদি ভালো না থাকে, আপনাদের যদি গ্রামার সেন্স না থাকে, সেক্ষেত্রে একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করা কখনোই পসিবল না। সো ভালো ব্যান্ড স্কোরের জন্য প্রয়োজন ইংরেজি গ্রামারের সঠিক ধারণা এবং তার সঠিক ব্যবহার, অর্থাৎ আপনার শুধু ধারণা থাকলেই হচ্ছে না, আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা সেটাও আপনাকে জানতে হবে। এছাড়াও আইএলটিএস এর জন্য গ্রামারের বেসিক কিছু জিনিস খুব ভালো করে শিখতে হয়, যেগুলো সম্পূর্ণ ব্যবহার জানলে খুব সহজেই ইংরেজিতে ভালোভাবে কমিউনিকেশনটা করা সম্ভব। আহ, সেগুলো আসলে না জানলে আপনি কোনোভাবেই ইংরেজিতে ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রয়োজনীয় গ্রামাটিক্যাল বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং পরবর্তীতে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলাদা করে লেসন্স দিব, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অংশ সম্পর্কে কিভাবে আপনারা পড়বেন, কি কি পড়বেন, কি কি জানা প্রয়োজন, এই সকল কিছু সম্পর্কে আমরা আলাপ আলোচনা করব। যদি আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, গ্রামাটিক্যাল ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, সেগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ আমরা প্রায় সকলেই জানি, যেহেতু ছোটবেলা থেকেই আমরা ইংলিশ পড়ে আসছি। সো পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই 8টা অংশের মধ্যে থেকে আইএলটিএস এর জন্য নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, এই 4টা অংশ খুবই বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আপনার যদি লিসেনিং অর রিডিং এর ক্ষেত্রে আপনি দেখতে চান, সেক্ষেত্রে এই 4টা অংশ খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আর আদারওয়াইজ যদি আমি রাইটিং বলি, স্পিকিং বলি, 8টা যে অংশ আছে পার্টস অফ স্পিচের, যে 8টা প্রকারভেদ আছে, সেই 8টা প্রকারভেদই ইম্পর্ট্যান্ট। সো এই পার্টস অফ স্পিচ পুরোটাই খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেন আমরা যদি 2 নম্বরে আসি, দেন 2 নম্বরে থাকছে টেন্স বা কাল। সো ইংরেজিতে কোনো বাক্য দ্বারা কোন কোন সময় বা কালকে বোঝানো হচ্ছে তা বুঝতে পারা ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য খুবই প্রয়োজনীয়। মূলত ইংরেজিতে 3 ধরনের টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই 3টা টেন্স বা এই 3টা কাল যদি আপনারা না বুঝেন, সেক্ষেত্রে আপনাদের ইংরেজিতে কমিউনিকেশন করার যে দক্ষতা সেটা আসলে কমে যাবে। এরপরে আসি সেন্টেন্স স্ট্রাকচারে। সেন্টেন্স স্ট্রাকচার বলতে আসলে আমরা হচ্ছে সেটাকে বুঝি যে কিভাবে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা গঠন হচ্ছে। ঠিক আছে, সো ইংরেজিতে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারের 3টা নিয়ম আছে: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড।
ঠিক আছে। সো ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে যথাযথ ধারণা থাকাটা খুবই বেশি প্রয়োজনীয়। দেন যেটা আসে 4 নাম্বার, যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ আপনি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা বিষয় এবং ক্রিয়ার সম্পর্ক। অর্থাৎ আপনাকে আপনার সাবজেক্ট অনুযায়ী ভার্বে কিছু মডিফিকেশনস করা প্রয়োজন হয়, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংরেজিতে কি বা কাকে নিয়ে বলা হচ্ছে তার উপর নির্ভর করে ক্রিয়া বাছাই করতে হয়। গ্রামাটিক্যাল এই নিয়ম সম্পর্কে ধারণা না থাকলে ইংরেজিতে কমিউনিকেশন করা আসলেই কঠিন হয়ে পড়ে। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি দেন হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা জানি আর্টিকেল তিনটাই আছে, এ, এন এবং হচ্ছে দা। আর্টিকেল সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, একটা সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে সেখানে আপনার ভুল হবে, এটা মাস্ট। ঠিক আছে। সো আর্টিকেল সম্পর্কে আমাদের যথাযথ ধারণা থাকতে হবে। এরপরে 6 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে মডাল অক্সিলারি। সো মডাল অক্সিলারি দিয়ে আসলে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি বুঝি। এই অনুভূতিকে আসলে কি কি হিসেবে বলা যায়? যেমন আদেশ, উপদেশ, অনুরোধ। ঠিক আছে। সো আদেশ, উপদেশ, অনুরোধ এই টোনালিটিগুলো আনার জন্য আমরা ইংরেজিতে মডাল অক্সিলারি ব্যবহার করি। সো ইংরেজিতে সঠিকভাবে বাক্য গঠনের জন্য মডাল অক্সিলারি খুবই প্রয়োজনীয়, এবং বাক্যে বিভিন্ন অনুভূতি বোঝানোর জন্য মূলত মডাল অক্সিলারিটা ব্যবহার করা হয়। দেন 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস। ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট নিজে কাজ করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে আসলে কর্মকর্তাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য প্যাসিভ ভয়েস ইউজ হয়। হ্যাঁ। এর পরের অংশতে যদি আসি, অর্থাৎ এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে কন্ডিশন। বাক্যের শুরুতে কোন শর্ত ব্যবহার করে পরবর্তীতে সেই শর্ত অনুযায়ী বাক্যটা আমরা সমাপ্ত করতে পারছি কিনা, এটাই হচ্ছে কন্ডিশনের ব্যবহার। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে পড়েছি ইফ, দেন আরও অনেক ধরনের হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড আছে, সেগুলো শুরুতে কি রকম হয় এবং শেষে কি রকম হয়, এটা দিয়ে কন্ডিশনটাকে বোঝায়। কন্ডিশন জানাটা ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য আসলে খুবই প্রয়োজনীয়। এরপরে আসে ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। ঠিক আছে। রিলেটিভ ক্লজকে আসলে বাংলায় আপেক্ষিক ধারা বলা হয়। এটা একটা নির্ভরশীল ধারা যা বাক্যের মধ্যে একটা বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ একটা বিশেষ্য, একটা নাউন অথবা একটা প্রোনাউন সম্পর্কে যেই এক্সট্রা যেই ইনফোটা দেওয়া হয় সেটাই সেটাই হচ্ছে রিলেটিভ ক্লজ। দেন আসে লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড পাংচুয়েশন। আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ড হলো সেই সব শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে। অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড দ্বারা একাধিক শব্দ, শব্দমালা, শব্দগুচ্ছ কিংবা দুইটা বাক্য বা তিনটা বাক্যকে সংযুক্ত করা হয়। এগুলোকে সংযোগকারী শব্দ বা কানেক্টর বলা হয়। তবে লিঙ্কিং ওয়ার্ড বলতে সাধারণত সেই সব শব্দকে বোঝানো হয় যা পুরো বাক্যগুলোকে যুক্ত করে এবং লেখাকে আরো স্পষ্ট ও সাবলীল করে তোলে। ঠিক আছে। আর পাংচুয়েশন সম্পর্কে আমরা সবাই জানি, কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, এই সকল কিছু আমাদের প্রয়োজন হয়। এগুলা ছাড়া আসলে ইংরেজিতে একটা বাক্য গঠন করা সম্ভব না, কারণ লং বাক্য হয়ে যায় যদি আপনি কমা বা ফুল স্টপ ইউজ না করেন। সেক্ষেত্রে লং বাক্য হয়ে যায়, মিনিংলেস বাক্য হয়ে যায়। সো পাংচুয়েশন ইউজ করা ম্যান্ডেটরি। ঠিক আছে। এখন আমরা জানবো আইএলটিএস পরীক্ষায় কিছু টিপস যে গ্রামাটিক্যাল ভুলগুলো আইএলটিএস ব্যান্ড স্কোর কমিয়ে দিতে পারে। ফার্স্ট অফ অল, ভুল টেন্স ব্যবহার করা। ঠিক আছে। আপনি অতীতের কোনো ঘটনা বোঝাতে চাচ্ছেন বাট আপনি ফিউচার টেন্স ইউজ করছেন, দ্যাটস ভেরি রং, অ্যান্ড এটার জন্য আপনার আইএলটিএস ব্যান্ড স্কোর কমে যাবে। দেন হচ্ছে আর্টিকেল বাদ দেওয়া বা ভুল ব্যবহার করা। তো ভুল আর্টিকেল ভুলেও ব্যবহার করা যাবে না। আর্টিকেল ভুল হলে আপনার যে বাক্যের যে মিনিং সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা আসলে মিনিংফুল হবে না। সাবজেক্ট ভার্বের মধ্যে যে অ্যাগ্রিমেন্টটা হয় সেই অ্যাগ্রিমেন্টটা না করে যদি অমিল রাখেন সেক্ষেত্রেও গ্রামাটিক্যাল ভুলের কারণে আইএলটিএস ব্যান্ড স্কোর কমে যাবে।
এছাড়াও বিরাম চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন ছাড়া যদি আপনি অতিরিক্ত দীর্ঘ বাক্য লেখেন, সেক্ষেত্রে বাক্যের কোনো মিনিং দাঁড়াবে না এবং সে কারণে আপনার আইএলটিএস ব্যান্ড স্কোর কমে যাবে। এছাড়াও যদি আপনি বারবার শুধুমাত্র সহজ বাক্য অর্থাৎ সিম্পল সেন্টেন্স ইউজ করতে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনার আইএলটিএস এর ব্যান্ড স্কোর কমে যাবে। কারণ আইএলটিএস এমন একটা পরীক্ষা যেখানে যাচাই করা হয় যে ইংরেজিতে আপনার কেমন নলেজ আছে এবং সেই নলেজকে ব্যবহার করে আপনি কঠিন কঠিন বাক্য অথবা কঠিন কঠিন ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা প্রপারলি, সেটা দেখা হয়। একটা ভালো ব্যান্ড স্কোরের জন্য আপনি যদি শুধু সহজ বাক্য ব্যবহার করেন বা সহজ ওয়ার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে আসলে ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করা পসিবল হবে না। আপনাকে কঠিন বাক্য এবং তার পাশাপাশি আপনাকে হচ্ছে হায়ার রেঞ্জ ভোকাবুলারি অবশ্যই ইউজ করতে হবে। সো এগুলোর মাধ্যমে আপনি আইএলটিএস পরীক্ষার যে ব্যান্ড স্কোর আছে সেটা নর্মালি বাড়াতে পারেন। ঠিক আছে। সো আজকের মতো ভিডিও এখানেই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে অবশ্যই আবার ফিরে আসব এই এই ধরনের সকল এডুকেশনাল ভিডিও নিয়ে আইএলটিএস সম্পর্কে। সো আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিও আপনার যে সকল বন্ধু বান্ধব আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।